ওরই গত রাতে তার মিশনে সফল হয়েছে। গতকাল আশিয়ার সাথে বাক্যালাপের পরই তার পায়চারিরত অবস্থাতে তার বর ফোনে কথা বলতে বলতে ছাদের দিকে গিয়েছিল, আর এই সুযোগটাকেই সে কাজে লাগিয়েছে। এখন সকাল 7টা, ওরই নাক ডেকে ঘুমোচ্ছে। গতকাল রাতে ঘুম ভালো হয়নি। রুহি তার হবু বরের সাথে সারা রাত ফিসফিস করেছে, আর এসব ফিসফিসানের কারণে তার ঘুমটা হারাম হয়ে গিয়েছে। কই, সেও তো বিবাহিত, তাই বলে কি সারা রাতে বরের সাথে ফিসফিস করে নাকি? অবশ্য তার বরের সাথে অন্য কারো তুলনা দেওয়া যাবে না, কারণ তার বরের মতো বেরসিক দুনিয়াতে বোধ হয় এক পিসি আছে। সবাই কি আর তার বরের মতো নাকি? ওরি, ওরি ওঠ! রুহি ডাকে। ওরির কোনো হেলদোল হলো না। সে একটু নড়চড়ে আবার ওই পাশে ফিরে ঘুমিয়ে গেল। রুহি কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েকে ঘুম থেকে ডেকে তোলার যুদ্ধ জয় করা একই বিষয়। রুহি এবার ওরির শরীরে ধাক্কাতে ধাক্কাতে ডাকলো, এই মেয়ে ওঠ, কলেজে যাবি না? এবার ওরি চোখ পিটপিট করে খুললো। যদিও তার কলেজে যেতে ইচ্ছা করছে না, তবে যেতে হবে, কারণ স্বনামধন্য প্রাইভেট কলেজে হওয়ায় একদিন না গেলে সাথে সাথে গার্ডিয়ানকে ইনফর্ম করা হয়। আর ওরির মাতাজি যদি জানতে পারে সে কলেজে যায়নি, তাহলে সকাল 10টাতেই তার 12টা বাজিয়ে দিবে। ওরি বিছানায় উঠে বসলো, হাত পা নড়ে চড়ে আড়মোড়া ভাঙলো। এরপর ঘুমো ঘুমো স্বরে রুহিকে জিজ্ঞাসা করলো, কয়টা বাজে রুহি আপু? রুহি কপাল কুঁচকে ঘড়ির দিকে তাকালো, এরপর প্রত্যুত্তর করলো, 7:30টা বাজে। ওরি মাথা নাড়লো, যাক তাহলে সময় আছে এখনো। 10টা থেকে ক্লাস শুরু। এই বাড়ি থেকে কলেজে যেতে বেশিক্ষণ সময় লাগে না, তবে তাদের বাড়ি থেকে যেতে প্রায় আধ ঘন্টার মতো লাগে। ওরি আজ সকাল সকালে ঘুম থেকে উঠে এখান থেকে কেটে পড়তে চেয়েছিল, তবে তার মায়ের আদেশ এখন যাওয়া যাবে না, কলেজ থেকে যেন ডিরেক্ট বাড়ি ফিরে। চৌধুরীর বাড়িতে ব্রেকফাস্টটা সাধারণত সকাল 8:30টার দিকেই হয়। এবারের কর্তারা যেহেতু ব্যবসা করে, তাই সকাল সকালই খেয়ে দিয়ে রওনা হতে হয়। তাছাড়া বাড়ির ছেলে মেয়েদেরও কলেজ ভার্সিটি আছে, তাই বাড়ির গিন্নিগণ আগে আগেই রান্নাবান্না সেরে ফেলেন। তাদের সাথে বাড়িতে মনি নামে একটা মেয়েও কাজ করে, সেও রান্নাবান্নার কাজে সাহায্য করে, তাই তেমন কোনো সমস্যা হয় না। এখন বাজে 8টার মতো। তারা সবাই মিলে টেবিলে খাবার গুছিয়ে রাখছে। একটু পরে একে একে সবাই চলে আসবে। তার মধ্যে কাজ করতে করতে অহনের মা খাদিজা বেগম বাড়ির ছোট বউ রীতা বেগমের দিকে তাকালেন, বললেন, কি রে ছোট, আশিকে গত কয়দিন ধরে দেখছি কেমন চুপচাপ হয়ে আছে। বিয়ের ব্যস্ততায় এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে পারিনি। মেয়েটা তো সবসময় টই টই করে বেড়ায়, কি হয়েছে, অসুস্থ নাকি? আশিয়ার মা রীতা বেগম মুখটা কুঁচকে বিরক্তির স্বরে বললেন, জানি না আপা, কয়দিন পর পর মেয়েটার কি হয়, এই ভালো তো আবার এই খারাপ, অসুস্থ টসুস্থ হলো কি না কদিন পর দেখবে, আবার এসে লাফালাফি করছে। খাদিজা বেগম হাসলেন। আশিয়া এই বাড়ির সবার আদরের, সবাই সবসময় তাকে আহ্লাদেই রাখে, তবে মেয়েটার যে মাঝে মাঝে কি হয় কে জানে। গত কয়দিন ধরে যেন একটু বেশি চুপচাপ। অহনের বিয়েটাতেও গেল না, অবশ্য আত্মীয় স্বজন ডেকে বিয়ে পড়ানো হয়নি, শুধুমাত্র তারা মিলেই গিয়ে বিয়ে পড়িয়ে এসেছিল, কিন্তু আশিয়া যায়নি। মেয়েটাকে সবাই এত করে বলল, কিন্তু কিছুতেই যায়নি। খাদিজা বেগম আর এসব নিয়ে ভাবলেন না। মেয়েদের কত সমস্যাই থাকে, সামনে একেবারে ওরিকে তুলে আনার সময় আনন্দ করবে না। তাদের টেবিল গুছাতে গুছাতে সবাই এসে একে একে বসে পড়লো, শুধুমাত্র অহন, অরি আর আশিয়া বাদে। সবাই বসতেই খাদিজা বেগম মনিকে বললেন, যা তো মনি, গিয়ে ওরিকে ডেকে নিয়ে আয়, অহন আর আশিয়া এমনি চলে আসবে। তবে মনিকা আর যেতে হলো না, দেখা গেল তিনজনই পরপর সিঁড়ি দিয়ে নামছে। তার মধ্যে অহন সবার আগে, এরপর অরি, এরপর আশিয়া। অহন এসে বসতে আশিয়া দৌড়ে এসে তার পাশের চেয়ার টান দিয়ে বসে পড়লো। অহন দেখলো, তবে কিছুই বলল না, না দেখার মতো করেই থাকলো। অপরদিকে অরি ব্রু কুচকে দেখলো ব্যাপারটা, সেভাবে গিয়ে রুহির পাশে চেয়ারে বসলো। গতকাল অতটা পাত্তা না দিলেও আজকের পর ব্যাপারটা তাকে বেশ ভাবাচ্ছে। আশিয়া এমন কথাগুলো বললো কেন তাকে গতকাল? না তার সাথে আশিয়ার কোনো মজার সম্পর্ক আছে, আর না কোনো শত্রুতা। তাহলে তার মাথায় অবশ্য একটা উত্তর এসেছে, তবে সে শিওর নয় সেটা নিয়ে। না, ব্যাপারটাকে এত হালকাভাবে নেওয়া যাবে না, আরও কয়েকদিন পর্যবেক্ষণ করতে হবে। এখন 9টা বাজে। ওরি একদম রেডি হয়ে গিয়েছে। ড্রেসটা অবশ্য কষ্ট করে ম্যানেজ করেছে। এই বাড়ি থেকেই কলেজে যাবে, সম্ভবত তার বর নিয়ে যাবে। ওরি একদম রেডি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নামার জন্য রুম থেকে বেরোলো। দেখলো পাশের রুম থেকে আশিয়াও বেরিয়েছে। রুহি রুমের পাশের রুমটাই আশিয়ার। তাদের কলেজও একটাই, কিন্তু আশিয়া একাদশ আর সে দ্বাদশ শ্রেণীতে পড়ে। ওরি আশিয়ার দিকে একবার ব্রু কুচকে তাকালো, তারপর আবার নিজের মতো করে এগুতে নিল। তবে আশিয়ার সামনে এসে দাঁড়ানোতে আর এগুতে পারলো না। ওরি মাথা কাত করে আশিয়ার দিকে তাকালো, এরপর ব্রু নাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি আজকে কি বলবে শুনি? আশিয়া দু হাতে ব্যাগ ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি নিজেকে খুব বেশি স্মার্ট মনে করো তাই না? ওরি এক হাতে নিজের চুলগুলোকে কানের পেছনে ঠেলে দিল, এরপর মিষ্টি সরে বলল, না তো, আমি কখন বলেছি? ওরির মিষ্টি হেসে কথা বলাটা সহ্য হলো না। সে পারছে না শুধু মেয়েটার গলা টিপে ধরতে। তুমি জানো আমি তোমাকে সহ্য করতে পারি না। ওরি দুঃখ পেল না, বরং আবার হাসলো।
আসলো, বলল জানি, তবে তার কারণটা সম্পর্কে নিশ্চিত নই। আসিয়া ওরির কথার বিপরীতে কোনো জবাব দিল না, বরং ফের গতকালকের মতো কঠোর গলায় বলল, অহন ভাইকে ছেড়ে দাও। ওরি এতক্ষণ চুইংগাম চিবোতে চিবোতে মাথা কাত করে আসিয়ার সাথে কথা বলছিল, তবে আসিয়ার এবারের কথায় ওরি পুরোপুরি সিরিয়াস হলো। মাথাটা সোজা করে সরাসরি আসিয়ার চোখের দিকে তাকালো, এরপর বলল, আমি আমার বরকে ছাড়বো কি ছাড়বো না সেটা তুমি বলার কে? আসিয়ার আগে দুঃখে কেঁদে ফেললো, তার ইদানিং কোনো কিছুই ভালো লাগে না, এই মেয়েটাকে তো আরও আগে না। সেই চোখটা মুছে ওঠাতেই হঠাৎই নরম গলায় প্রত্যুত্তর করলো, প্লিজ ওরি, তোমার কাছে হাত জোর করছি, অহন ভাইকে ছেড়ে দাও। তুমি তো অহন ভাইকে ভালোবাসো না, তাহলে তোমার তো কোনো সমস্যা হবে না, প্লিজ ওরি প্লিজ। ওরি বেশ অবাক হলো আসিয়াকে তার কাছে এমন নরম কাদো গলাতে অনুরোধ জানাতে, তবে সে সেসব কিছুই প্রকাশ করলো না, বরং বলল, আমি ভালোবাসি না, কিন্তু তুমি ভালোবাসো। আসিয়া যেন একটু আশার আলো দেখতে পেলো, তেমনভাবে জলজল চোখ নিয়ে বলল, হ্যাঁ খুব ভালোবাসি, খুব, প্লিজ ওরি আমার কথাটা শোনো। ওরি নিচে ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভাবলো, কিন্তু আসিয়া স্বীকারোক্তিতে অবাক হলো না। গতকালকে সে এটা ধারণা করেছিল, তবে তার ধারণা যে সত্যি হয়ে যাবে তা ভাবতে পারেনি। সে মাথা তুলে আসিয়ার দিকে তাকালো, মেয়েটা চোখ পানিতে ছলছল করছে। ওরি দেখলো আর নরম মনের মানুষ হওয়াতে তার কিছুটা কষ্ট হলো আসিয়ার জন্য। বেচারি নিজের ভালোবাসাকে পেল না, যদিও ওরির একতরফা ভালোবাসা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, সে কখনো কাউকে ভালোবাসেনি, তবে আসিয়ার অবস্থা দেখে তার দুঃখ লাগছে। কিন্তু যত যাই হোক, অহন স্যার তার হাজব্যান্ড, সে কখনোই একটা সিলি ব্যাপারের জন্য তাকে ছাড়বে না। তাছাড়া এই বিয়েটা বড়দের মতে হয়েছিল, ওরি শুধু তাদের কথা অনুযায়ী অহন স্যারকে বিয়ে করেছে। যেহেতু সে কাউকে ভালোবাসতো না, তাই তার কোনো সমস্যাও হয়নি, কিন্তু তাই বলে সে বিয়ে না হতেই বিয়ে ভাঙার চিন্তা কখনোই করবে না। তাছাড়া অহন স্যারও তো তাকে এইসব বিষয়ে কিছুই বলেনি। অহন স্যারের যদি মত না থাকতো অবশ্যই বিয়েটা হতো না। তাই সে জিজ্ঞাসা করলো, তুমি ভালোবাসো বুঝলাম, তবে অহন স্যারও ভালোবাসে তোমাকে? সে মুখে আধার নেমে আসলো, এখানেই তো সমস্যাটা, অহন ভাই তো তাকে ভালোবাসে না, কিন্তু সেটা সে ওরিকে বোঝালো না। বলল, ভালোবাসে না, কিন্তু একদিন নিশ্চয়ই বাসবে। তুমি আমাদের মাঝে না এলে তো একদিন না একদিন আমাকে বিয়ে করতো অহন ভাই, তখন অবশ্যই আমাকেই ভালোবাসতো। ওরি সব শুনলো, এরপর খানিকটা দুঃখিত হয়ে বলল, বুঝতে পেরেছি, তোমাকে দেখেও আমার খুব কষ্ট হচ্ছে আসিয়া, তবে আমি দুঃখিত, এটার জন্য আমি আমার বরকে কখনোই ছাড়বো না। ওরির কথায় আসিয়া জ্বলে ওঠা আশাটা যেন ধপ করে নিভে গেল। সে রক্ত লাল চোখে ওরির দিকে তাকালো, অনেকটা পাগলের মতো বলল, তা ছাড়বে কেন? তোমার মতো মেয়েরা কি এমন ধনী হ্যান্ডসাম ড্যাশিং কাউকে ছেড়ে দিবে নাকি? লোভী মেয়ে, আমার আগেই বোঝা উচিত ছিল এটা। আসিয়ার কথাগুলো বলে আর দাঁড়ালো না, হনহন করে নিচে নেমে গেল। এদিকে আসিয়ার কথাগুলো শুনে ওরির মাথা গরম হয়ে গেল। ভালো ব্যবহার করলেই সমস্যা, এই মেয়ে তাকে লোভী বলে কোন সাহসে? সে চঞ্চল প্রিয় মানুষের কাছে বাচ্চামো করে, তবে অবলা নয়, আর না তো লোভী। ওরি নিজে ওর আগের মাথায় হনহনিয়ে নিচে নামলো, এসবের জবাব তো সে অহন স্যারের কাছ থেকে নেবে। ওনার বোন তাকে এসব বলার সাহস কিভাবে পায়? একে তো অন্যায় আবদার করছে, তার উপর এমন কথা, কার মাথা ঠিক থাকবে? এরপরেও অহন তার গাড়ি নিয়ে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রতিদিন সে আসিয়াকে নিয়ে কলেজে যায়, আর আজকে আসিয়ার সাথে আরও এক বাদরকে নিয়ে যেতে হবে। যদিও তার বিয়ের দুদিন আগে থেকেই সে তেমন কথা বলে না আসিয়ার সাথে, তাকে এড়িয়ে এড়িয়ে চলে, তবে তার খুব আদরের বোন তো, সে কোলে পিঠে করে মানুষ করেছে বলা যায়, তাই অত রাগ করে দেখাতে পারে না। সে বুঝতে পারে হয়তো তার অতি যত্নটাকে আসিয়া ভালোবেসে ফেলেছে, কিন্তু এই অল্প বয়সের আবেগ কিছুদিন গেলে আপনা আপনি কেটে যাবে, তাই আরও কিছু বলে না। অহন একটা দীর্ঘশ্বাস নিল, কি একটা অপ্রীতিকর অবস্থা, সে তো এসব কোনোদিন ভাবতেই পারেনি। রুহিকেও তো সে যত্ন করত, যখন যা বলতো তাই এনে দিত, যদিও আশির প্রতি সবার যত্নটাই বেশি ছিল, তাই বলে তাকে সে এটা ভাবতেই পারে না, কেমন জানি লাগে। অহন মাথাটা ঝাঁকিয়ে এসব ভাবনা বাদ দিল। সময় লাগবে, কিছুটা সময় দিলেই সব ঠিক হয়ে যাবে, অথবা বড় ব্যাপার নয় এটা, কিছুদিন পর দেখা যাবে আসিয়া নিজে এসব মনে করে লজ্জা পাবে। তাই অহনার ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। ছোট মানুষ এই বয়সে এমন ভুল করাটাই স্বাভাবিক, তারই বরং আরেকটু সতর্ক থাকা দরকার ছিল। এর মধ্যে প্রথমে আসিয়া, এরপরে ওরই দুজনকে কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে আসতে দেখা গেল। অহন তাদের দেখে আর বাইরে দাঁড়ালো না, গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো। এদিকে অহনকে ড্রাইভিং সিটে বসতে দেখে আসিয়া দৌড়ে এসে অহনের পাশের সিটে বসে পড়লো। ওরই দেখলো শান্ত থেকেই দেখলো, কিন্তু এবার আর সকালের মতো নিজের জায়গাটা ছেড়ে দিল না, গাড়ির সামনে এগিয়ে গেল। এরপর অধিকার দেখিয়ে বলল, আসিয়া নেমে পেছনের সিটে যাও। আসিয়া বসে থেকে ভ্রু কুচকে তাকালো, রাগত্ব স্বরে বলল, দেখছো না আমি আগে এসেছি, তুমি পেছনে বসো। ওরি এক পলক অহনকে দেখে নিল, অহন নিজেও ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে। ওরি একটু হাসলো, হাসি মুখেই বলল, এসব কি বলছো আসিয়া? তোমার ভাই বিবাহিত আর আমি তার বউ, তুমি কি জানো না ভাই ভাবির মধ্যে ননদের থাকতে হয় না? যাও পেছনে যাও, তোমার ভাইয়ের সাথে আমার পার্সোনাল কথা আছে। আসিয়ার আগে ফুসতে ফুসতে ওরির দিকে তাকালো, সে বুঝতে পারছে ওরি মেয়েটা ইচ্ছে করেই তার সামনে বারবার এই ভাবি ভাবি বলছে। তার দুর্বলতা জেনে গিয়েছে কিনা সে তবুও নড়ল না। তবে অহন এবার প্রতিক্রিয়া দেখালো, সে যতটুকু চেনে ওরির মতো মেয়ের তো এমন খোঁচা মেরে কথা বলার কথা না। তবে কি আসিয়ার বিষয়ে কিছু জেনে গেল নাকি? না আসিয়া নিজে জানিয়েছে, কি জানি কি ঝামেলা এসব। সে ওরির দিকে একবার তাকিয়ে ফের আসিয়ার দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, পেছনে যা।
আসিয়া অসহায় হয়ে ছলছল নয়নে আওড়ালো, অহন ভাই। অহন পাত্তা দিল না এমন অসহায় কণ্ঠে, বরং আগের মতোই কাটখাট স্বরে বলল, পেছনে যেতে বলেছি। আসিয়া এক আকাশ সমান হাহাকার নিয়ে পেছনে চলে গেল। ওরি তার দিকে ঠোঁট বাঁকিয়ে হেসে এরপর অহনের পাশে বসলো। ওরি বসতেই অহন আর দেরি করলো না, গাড়ি স্টার্ট দিল। আসিয়ার বিষয়টা নিয়ে পরে কথা বলবে, আপাতত সঠিক সময় না। তাছাড়া ওরির কাছে ক্লিয়ার থাকতে হবে, যতই হোক বিয়ে করা বউ তার, একদিন না একদিন তো সংসার করবে তারা। দাম্পত্য জীবনে তার চরিত্রের দিকে যেন কোনো কালি না উঠাতে পারে, সেই দিকটাও তো খেয়াল রাখতে হবে।